বিষয়টা একটু আমাদের যদি বলেন তাহলে দেশবাসী উপকৃত হবে। বলুন আপনার নাম এবং আপনি কোন সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিলেন, কাজ করছেন সেই বিষয়ে। আমি বীরঙ্গনা মুক্তিযোদ্ধা আমিনা খন্দকার ৭১ হেমায়ত বাহিনী। ৭১ হেমায়ত বাহিনীর সঙ্গেই আমি অ্যাড এবং ৭১ হেমায়ত বাহিনীর সঙ্গে আমি কাজ করেছি। এখনো ৭১ হেমায়ত বাহিনী নিয়ে আমি কাজ করছি। জি জি জি। আমার আশা যে ৭১ হেমায়ত বাহিনীর নাম যেন ফুটিয়ে ওঠে, সেটার জন্য দেশবাসীর কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি। এবং আমার একটা সংগঠন আছে মায়ের দো মহিলা উন্নয়ন সংস্থা, যেটার নাম বঙ্গমাতা শেখ ফজলাতুন্নেসা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসন এলাকা। আমার সংগঠনকে মনে করেন অসহায় হতদরিদ্র প্রতিবন্ধী দুস্থ অনাথ নদী ভাঙা চর ভাঙা লোকদেরকে পুনর্বাসন যাতে হয়, তাদের স্থায়ী ঠিকানা যাতে হয়, তাদের কর্মসংস্থান যাতে হয়, তার জন্যই আমি এই অহিংস গণ অভ্যুদয় বাংলাদেশকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সে যেন আমাকে ২০,০০০ লোকের পুনর্বাসন দেয়। এটাই আমার আশা এবং প্রধানমন্ত্রীর কাছে আমার আশা তার হাত যেন শক্তিশালী করতে পারি, এটা নিয়ে আমি এই কাজগুলি করতেছি। এবং আগামীতে 10ই ডিসেম্বরে যাতে আমি ২০,০০০ লোককে প্রেস ক্লাবে নিয়ে সেখানে যেন উপস্থিত হতে পারি, এই কামনায় আপনাদের কাছে জানাচ্ছি। এই কথা নিয়েই আমি আমার বক্তব্য শেষ করলাম। আমি আমিনা খন্দকার, বীরঙ্গনা মুক্তিযোদ্ধা, ৭১ হেমায়ত বাহিনী। আপনার কাছে একটা প্রশ্ন আর কি, আপনি যেহেতু বীরঙ্গনা মুক্তিযোদ্ধা, আপনি দেশ থেকে আপনার কি পেয়েছেন? দেশের মানুষ আপনি এখনো কিছুই পাই, আমার গেজেট এখনো বর্তমানে অস্থিতিভাবে রেখেছে। তবু আমি দেশে মনে করেন আছি এবং চলতেছি। আমাকে মনে করেন বলতেছে যে না আপনার গেজেট হবে না, এই সব কথা বলা হচ্ছে আর কি এর থেকে, জামুকার থেকে। তবু ওরা বলছে যে না এই মেয়েটাকে দিতেই হবে, এই মেয়ে দেশের জন্য কাজ করতেছে, এই মেয়ে মনে করে আর্মিদের হাতে ক্ষতবিক্ষত হয়েছে, তবু সে মনে করে না যে আমি ক্ষতবিক্ষত হয়েছি। এবার আমার একটা অপারেশন আছে, আমি একটু মনে করেন মার্চেন্ট অপারেশনের রুগী, আমার পাকস্থলী পিত্তস্থলী গোলব্লাডারে খাদ্যনালী নেই, আমার ভিতরে একটা 7টা পাইপ আছে, আমার প্রতিদিনে ওষুধ লাগে মনে করেন 500 টাকা। এই টাকা আমার জোগাতেই অনেক কঠিন হয়ে পড়ে। তারপরেও আমি আপনাদের পিছনে যোগান দিচ্ছি এবং কাজ করে যাচ্ছি। পল্লবী থানা, নেত্রকোনা, তারপরে সাভার এলাকা, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, সব এলাকাতেই ইনশাল্লাহ আমার নামটা ফুটান্ত আছে। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এই বয়সেও আপনি কাজ করে যাচ্ছেন, দেশের মানুষের জন্য কাজ করছেন। আপনি শুধু মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেননি, নতুন করে আরেকটি মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করার জন্য আপনি কাজ করছেন। জি, আমার সংগঠনের নামই মায়ের দোয়া মহিলা উন্নয়ন সংস্থা। জি, অর্থনৈতিক মুক্তির জন্য অর্থনৈতিক মুক্তির জন্য আমি কাজ করতেছি। হ্যাঁ, কাজ করতেছেন অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশে। তো বাংলাদেশের যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আপনার চাওয়া পাওয়া কি? আমার শেখ হাসিনার কাছে একমাত্র চাওয়া পাওয়া, আমার যাতে প্রতিবন্ধী দুস্থ অনাথ নদী ভাঙ্গা চর ভাঙ্গা লোকদেরকে যাতে উনি পুনর্বাসন করে, ঢাকার বুকে যাতে পুনর্বাসন করে। আমি যেখানে আছি সেখানে মনে করেন ওই জায়গাটা সরকারি জায়গা, ওই জায়গা কোন সময় ভেঙে দেবে, তখন ওই লোকেরা কোথায় যাবে, কোন এলাকায় যায় স্থান নেবে। আমি যে এই কাজগুলি করতেছি, এই ফর্মগুলি আমি তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তারা। এই যে মনে করেন এখন থেকে কাজ ধরেছে, ড্রেনের কাজ ধরেছে, সব কিছু ধরেছে, কিন্তু আমরা চাই যাতে ওই এলাকায় আমাদের পুনর্বাসন দেওয়া হোক, ওই এলাকাতে বেগুনটিলা এলাকাতে আমাদের পুনর্বাসন দেওয়া হোক। আমি এই আশা নিয়েই প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি যাতে আমরা ৩,০০০ মহিলা পুরুষ যাতে বেগুনটিলাতে স্থায়ীভাবে বসবাস করতে পারি, এটা আমার আকুল আবেদন। এবং হেমায়ত বাহিনী প্রধানমন্ত্রীর কাছে জানাইছিল যে মুক্তিযোদ্ধা কল্যাণ পরিবার পুনর্বাসন সোসাইটির সংগঠনের সম্পাদিকা আমিনা বীরঙ্গনা মুক্তিযোদ্ধা আমিনা খন্দকার তোর কাছে কি চেয়েছে বেগুনটিলাতে সে আর কি ৩০০,০০০ লোকের পুনর্বাসন, তুই দিতে পারবি কিনা? উনি তখন বলেছিল যে হ্যাঁ আমি দিতে পারবো, কিন্তু এর মধ্যে আমাদের হেমায়ত বাহিনী 2016 সালে মারা যাওয়ার পরে আমি পথে ভিখারি হই এবং পথে পথে কাঁদছি এবং রাস্তায় রাস্তায় কেনেছি। আমাকে কেউ স্থান দেয়নি, আমাকে কেউ জায়গা দেয়নি। আমি সাহালি মাজারে শুয়ে থেকেছি, সাহালি মাজারে আমি শুয়ে থেকে দিন রাত কাঁদছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমি কি করলাম, আমার জীবনের জন্য কি হচ্ছে, আমি কি করতে পারছি।
কি আমার মনে করেন মনের আশা, এই আশাটা কেন পূর্ণ হয় না? আল্লাহ তুমি আমার আশাকে পূর্ণ করো। আমি আবার হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি সেন্ট্রাল ডাইরেক্টর। আচ্ছা, আমি ভুটান বা নেপালে গিয়েছিলাম এই মনে করেন যে আইন বিষয়ক নিয়ে, এবং শিশু বাচ্চাদেরকে মনে করেন পুষ্টি দেওয়ার জন্য, জি। এর জন্য আমি 3,366টা রাষ্ট্রের থেকে ফার্স্ট হয়ে এসেছি হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি থেকে। আলহামদুলিল্লাহ, আমার আলহামদুলিল্লাহ। সংগঠনের নাম হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি। আমার চেয়ারম্যানের নাম অ্যাডভোকেট সাইদুল হক সাইদ। তার মাধ্যমে আমরা গিয়েছিল 12 জন, তার ভিতর থেকে আমি ফার্স্ট হয়ে এসেছি। আমি আমিনা খন্দকার 17 সালে আমি গিয়েছিলাম। করোনার পরে আমার যাওয়ার কথা ছিল যে আমি নেপালেও গিয়েছিলাম, ওইখান থেকে আমার যাওয়ার কথা ছিল কানাডায়, কিন্তু আমি কানাডায় গেলে তো আজকে অহিংস গণঅভ্যুত্থানে কাজ করতে পারতাম না। এটার জন্য আমি আল্লাহর কাছে অশেষ অশেষ ধন্যবাদ জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে কর্ণের থেকে কর্ণের ভিতরে আমাকে নাওনি। কেন নাওনি? আমি তো বুঝতেছি যে আমি একটা কাজ করব, আমি জনগণের মাঝে আমি ফুটে উঠবো শেখ হাসিনার মতো। শেখ হাসিনার হাতকে যেরকম শক্তিশালী হয়েছে, আমার হাত যেন ওইরকম শক্তিশালী হয় জনগণ দিয়ে। এই আশা ব্যক্ত করে আমার কাজ আমি সমাপ্ত করতে চাই এবং আমি আশাবাদী। আর একটি প্রশ্নটা হলো যে আপনার অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ স্বাধীন করেছিলেন, বাংলাদেশে যুদ্ধ করেছিলেন, বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ একটি হয়েছে। এখন আপনি আপনার আরেকটি অধিকারের জন্য বোধহয় আপনি আন্দোলন সংগ্রাম করতেছেন, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ। আপনার যে এই ভ্যাট ট্যাক্সের টাকা অবৈধভাবে যে বিদেশে পাচার হয়েছে এবং দেশে যে পুঞ্জীবিত আছে, এই টাকাগুলো উদ্ধার করার জন্য আপনি আন্দোলন করছেন, কাজ করছেন। হ্যাঁ হ্যাঁ, জি, সামনেও করব, এইটাও আমার, এটাও আমার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার সাথে আমরা আসলাম, আমরা কোনো উত্থানের এক কাঁধে কাঁধ মিলে এককভাবে 10ই ডিসেম্বর আমরা সুচারুভাবে বলিষ্ঠ কণ্ঠে আমরা মাঠ থেকে আমাদের কাগজপাতি জমা দিবে, আমরা বিজয় আনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জি, আপনাদের বিজয় অবশ্যই হবে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। জি, আমার কথাগুলো প্রধানমন্ত্রীর কাছে জানাই, তাহলেই হবে আর কি। আমি 71 হেমায়ত বাহিনীর লোক। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে, সংগ্রামী শুভেচ্ছা এবং স্যালুট আপনাকে।